আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে এইচএসসি 2024 ব্যাচের পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। এই ভিডিওতে আমি চট্টগ্রাম বোর্ডের ফিজিক্স ফার্স্ট পেপার কোয়েশ্চেনের এমসিকিউ সলভটা করার চেষ্টা করব। এর পরবর্তী ভিডিওতে আমরা যত দ্রুত সম্ভব ইনশাআল্লাহ সিকিউ সলভও আপলোড করার চেষ্টা করব। শুরু করা যাক। এখানে যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024 ফিজিক্স ফার্স্ট পেপার কোয়েশ্চেন। শুরু করা যাক। প্রথমে লেখা আছে কোয়েশ্চেন, এক নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে, এটা হচ্ছে কসেট কোয়েশ্চেনের অ্যান্সার। এক নম্বর কোয়েশ্চেন হচ্ছে, এক বিন্দুতে ক্রিয়াশীল পি ভেক্টর এবং পি ভেক্টরের ঋণ ভেক্টর, ঋণ মানে হচ্ছে ঋণাত্মক ভেক্টর, মানে পি ভেক্টরের বিপরীত ভেক্টর আর কি। এখানে বলা হচ্ছে এদের লব্ধির মান কত। তাহলে মনে করি এইটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এই বিন্দুতে পি একটা ভেক্টর ক্রিয়া করতেছে এইদিকে, ঠিক সেম পি এর বিপরীত ভেক্টর মানে ঋণাত্মক ভেক্টর ক্রিয়া করতেছে ওইটার উপরে। অর্থাৎ এটা হচ্ছে পি ভেক্টর আর এটা হচ্ছে মাইনাস পি ভেক্টর, বিপরীত ভেক্টর যেত। তাহলে এটার উপর লব্ধি কত? লব্ধি মানে হচ্ছে দুইটা ভেক্টরকে যোগ করে দিব। তাহলে পি ভেক্টরকে তার সাথে তার ঋণ ভেক্টর যোগ করে দিব। তাহলে পি আর মাইনাস পি যোগ করলে কী হয়? আলটিমেটলি 0। অর্থাৎ এদিকে যদি 10 নিউটন বল প্রয়োগ করা হয়, এদিকে যদি 10 নিউটন বল প্রয়োগ করা হয়, যেহেতু দুইটা পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করতেছে, তাহলে তাদের লব্ধি হবে কত? আমরা জানি পি ভেক্টর মাইনাস পি ভেক্টর, অর্থাৎ কত? 0 হবে, অর্থাৎ 0। এটার অ্যান্সার হচ্ছে 0। আচ্ছা, এক নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে 0। এরপরে কি বলা হয়েছে? এরপরে বলছে হচ্ছে একটি ভেক্টর এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, আমরা সেটা আঁকি। আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকি। ফার্স্ট অফ অল এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষের পজিটিভ সাইড, ওয়াই অক্ষের পজিটিভ সাইড। বলছে একটা ভেক্টরটা আমি আঁকলাম, সেটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, কোনো সমস্যা নাই। এই কোণটা বলা হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান। আচ্ছা, তাহলে এই ভেক্টরটাকে যদি আমি বলি এ ভেক্টর, এটার ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত? এটা আমরা জানি। এক্স অক্ষের সাথে যেহেতু কোণ উৎপন্ন করছে, তাহলে ওয়াই অক্ষ বরাবর এর উপাংশের মান হচ্ছে কত? সেটা হচ্ছে এ সাইন থিটা, যেখানে থিটাটা হচ্ছে এক্স অক্ষের সাথে উৎপন্ন করতেছে। তাহলে এ সাইন থিটার মান দেওয়া আছে 30 ডিগ্রি, সেই মানটা দেওয়া আছে কত? ওয়াই অক্ষের দিকের উপাংশের মান হচ্ছে 3। তাহলে আমরা কি বলছে, এক্স অক্ষ বরাবর উপাংশের মান কত? তাহলে এখান থেকে আমি এ এর মানটা বের করে ফেলতে পারি। এ এর মানটা কত হবে? 3 ইন্টু, আচ্ছা যাই হোক, সাইন থিটা এখানে আমি বসাই দিই। সাইন 30 ডিগ্রি এর মান আমরা সবাই জানি কত, সেটা হচ্ছে হাফ। তাহলে সাইন 30 এর মান হাফ হইল ইকুয়ালস টু 3। তাহলে এ এর মান কত হবে? 3 দুগুণা 6 গেল। এটা হচ্ছে এ এর মান। এবার আমি ওয়াই এক্স অক্ষ বরাবর এর উপাংশটা কত হবে? এক্স অক্ষ বরাবর এর উপাংশ হচ্ছে এ কস থিটা। তাহলে এ কস থিটা হচ্ছে এর এক্স অক্ষ বরাবর উপাংশ। কস থিটার মান হচ্ছে কত? কস থিটার মান হচ্ছে 30। তাহলে এ এর মান বসেছি 6 ইন্টু কস 30 মানে হচ্ছে √3/2। তাহলে এই 2 আর 6 কাটাকাটি গিয়ে থাকে 3। তাহলে অ্যান্সার হবে 3√3। তাহলে এই অ্যান্সারটা হচ্ছে গ, 3√3 গেল। এরপরের কোশ্চেনে কি বলছে? বলছে কি বি এর উপর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ কোনটি? আচ্ছা, আমি তাহলে বি আর এ দুইটাকে আঁকি আগে। আমি যদি এদিকে একটু দেখাই, মনে করি এইটা হচ্ছে বি, যেহেতু বি এর উপর বলছে, তাহলে আমি বিটাকে হচ্ছে নিচে রাখি। এটা হচ্ছে বি ভেক্টর, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে বি ভেক্টর। তারপরে কি বলছে? এ ভেক্টরটা হচ্ছে এইটা। এদের মধ্যবর্তী কোণ, এখানে যেহেতু থিটা বলতেছে প্রত্যেকটাতে, তার মানে আমি এদের মধ্যবর্তী কোণ বলতেছি হচ্ছে গিয়ে কত? সরি, এটা হচ্ছে কি আপনার এ ভেক্টর এবং এদের মধ্যবর্তী কোণ হইতেছে গিয়ে থিটা। তাহলে এখন বি এর উপর এ এর লম্ব অভিক্ষেপ কী? তার মানে দেখেন, এ থেকে বি এর উপর আমি কি করব? লম্ব আঁকবো। লম্ব আঁকলে এই ডিস্টেন্সটা তো আমি জানি হচ্ছে এ। তাহলে এটা কি হবে? ভূমি সংলগ্ন বাহুটার কত হয় আমরা কি জানি? অতিভুজ কস থিটা। অর্থাৎ এটা হবে কি? এ কস থিটা। তাহলে এটার অ্যান্সার কত হবে? বি এর উপর এ লম্ব অভিক্ষেপ হচ্ছে গিয়ে এ কস থিটা। আর টর্কের মাত্রা কি? খুবই সহজ। আমরা কি জানি? টাউ ইজ ইকুয়ালস টু এফ ক্রস আর। যাই হোক, আমরা এখানে যদি এটা ভেক্টর দিয়ে লিখি, ভেক্টর ছাড়া লিখলে কি হয়? এফ আর সাইন থিটা। আচ্ছা, সাইন থিটা, এখানে সাইন থিটা, থিটার তো কোনো একক নাই, তাইলে আমরা এফ এবং আর এর এককটাই হবে, মাত্রাটাই হবে।
এখন আমি এককটা বসাই, এফ আর এর মানটা বসাই, এখানে এককটা বসাই। এফ এর একক কি? এফ এর একক হচ্ছে নিউটন। নিউটনকে আমরা যদি লিখি তাহলে এফ এস, আচ্ছা দাঁড়ান, এম এ, তার মানে কত? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু আর এর একক হচ্ছে কি? দৈর্ঘ্য, মানে কি সেটা কত? সেটা হচ্ছে মিটার। তার মানে এটা হওয়ার কথা হচ্ছে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2, এটা হচ্ছে তার একক। তাহলে এখন যদি মাত্রা বসাই, কেজি হচ্ছে ভরের একক, তাহলে সেটার মাত্রা হবে এম, স্মল এম হচ্ছে দৈর্ঘ্যের একক মিটার, তাহলে দৈর্ঘ্যকে মাত্রা লিখে হচ্ছে এল, তারপরে স্কোয়ার। এস হচ্ছে কি? সময়ের একক, তাহলে সেটাকে লিখব টি, পাওয়ার হচ্ছে ইনভার্স 2, তাইলে টর্কের মাত্রা হবে হচ্ছে কি? এম এল স্কোয়ার টি ইনভার্স 2, এই তো এম এল স্কোয়ার টি ইনভার্স 2। আচ্ছা গেল। এখন কি বলছে 5 নাম্বার কোশ্চেনে? 5 নাম্বার কোশ্চেনে বলা আছে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার নিচের কোনটির সমান। এখন আমরা কি জানি? রৈখিক ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমান। রৈখিক ভরবেগের পরিবর্তন, এই যে রৈখিক ভরবেগের পরিবর্তন হচ্ছে এম ভি মাইনাস এম ইউ, সরি এটা কি ইউ লিখব, এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার কার সমান? রৈখিক বলের সমান। তাহলে কৌণিক ভরবেগ যদি বলা হয়, তাহলে কৌণিক ভরবেগকে আমরা লিখি কি? এম ওমেগা মাইনাস, সরি এম এর জায়গায় আই ওমেগা, আর এটা হচ্ছে কি? আই ওমেগা নট ডিভাইড বাই টি। তাহলে এটা কৌণিক ভরবেগের পরিবর্তনটা কার সমান হবে? কৌণিক বলের সমান। আর কৌণিক বলকে কি বলা হয়? টর্ক বলা হয়। তাহলে এটা অ্যান্সার কী হবে? টর্ক হবে আর কি। অর্থাৎ আমরা রৈখিক আর কৌণিকের মধ্যে সম্পর্ক স্থাপন, এগুলো আমরা আমাদের ক্লাস যারা করছেন তারা অবশ্যই জানার কথা, যে রৈখিক ভরবেগের পরিবর্তনের হার রৈখিক বলের সমান, কৌণিক ভরবেগের পরিবর্তনের হার কৌণিক বলের সমান, আর কৌণিক বলকে বলা হয় কি? টর্ক। আচ্ছা গেল। এখন বল ও সরণের মধ্যবর্তী কোণ আলফা হলে ধনাত্মক কাজের শর্ত কি? আমরা কি জানি? যদি অপরিবর্তনশীল বল ক্রিয়া করে তাহলে কাজ ইকুয়ালস টু কত? এফ ডট এস। তাহলে এফ ডট এস মানে হচ্ছে আমরা ভেঙে লিখলে এফ এস কস থিটা। এখন মনে করেন বলও ধনাত্মক, সরণও ধনাত্মক, তাহলে ডাব্লিউটা ধনাত্মক হইতে হলে কস থিটার মান মানে কস থিটা পুরোটার মান ধনাত্মক হইতে হবে। এখন কস থিটার মান কখন ধনাত্মক হবে? আমরা জানি যখন থিটা এর মান কস মানে 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি সমান, এবং কস 0 হলে কত? আমরা কি জানি? কস 0 হলে মান হয় 1, তাহলে 0 এর সমান এবং 90-র চেয়ে ছোটো, কারণ 90 সমান হয়ে গেলে cos 90 কোসটা আবার 0 হয়ে যাবে। এখানে কিন্তু আমাকে কি বলছে? ধনাত্মক কাজ, আমাকে শূন্য কাজ বলে নাই। তাহলে এটা কী হবে? 0 থেকে বড়, 90-এর চেয়ে ছোটো। গেল। এবার স্প্রিংয়ের বল ধ্রুবকের একক কোনটি? আচ্ছা আমরা কি জানি? নর্মালি জানি এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স, ঠিক আছে? তো এইটা হচ্ছে স্প্রিং বল, এটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং ধ্রুবক, আর এটা হচ্ছে এস হচ্ছে এক্স হচ্ছে সম্প্রসারণ মানে সরণ আর কি, যাই হোক। তাহলে এখানে কে ইকুয়ালস টু কী হবে? আমি যদি প্লাস মাইনাস কে মানে সরাই দিই তাহলে কী হবে? এফ ডিভাইডেড বাই এক্স, অর্থাৎ এফ এর একক হচ্ছে নিউটন, এক্স এর একক হচ্ছে মিটার, অর্থাৎ কে এর একক কী হবে? কে এর একক হবে নিউটন পার মিটার। এটা এখানের মধ্যে খ নাম্বারে আছে। আচ্ছা গেল, 7টা কোশ্চেন আমরা সলভ করলাম। এখন 8 নাম্বার কোয়েশ্চেনটা একটু দেখি। 8 নাম্বার কোয়েশ্চেনে উদ্দীপকে দেওয়া আছে একটি চাকার ভর 10 কেজি, চক্রগতির ব্যাসার্ধ দেওয়া আছে। আচ্ছা চাকার ভর ক্যাপিটাল এম 10 কেজি দেওয়া আছে, চক্রগতির ব্যাসার্ধকে দেওয়া আছে কত? 0.5 মিটার। রেডিয়াস অফ জাইরেশন এটাকে ক্যাপিটাল কে দিয়ে আমরা প্রকাশ করি আর কি। টর্ক প্রয়োগ করে চাকাটি এত ত্বরণ, কৌণিক ধরন লিখছে, এটা আসলে কৌণিক ত্বরণ হবে, কৌণিক ত্বরণ সৃষ্টি করা হয়। আচ্ছা চাকাটির জড়তার ভ্রামক কত? আমরা জানি জড়তার ভ্রামক আই ইজ ইকুয়ালস টু, যদি তার ভর দেওয়া থাকে ভর, আর হচ্ছে কি চক্রগতির ব্যাসার্ধের বর্গ, তাহলে এটা কত হবে? 10 ইন্টু 0.5 স্কোয়ার, ক্যালকুলেটারে বসান, 10 ইন্টু 0.5 স্কোয়ার, এটা হয় হচ্ছে গিয়ে একক হচ্ছে কি? কেজি, আর এই কে এর একক হচ্ছে মিটার স্কোয়ার, কে এর একক হচ্ছে মিটার, তাহলে মিটার স্কোয়ার হয়, তাহলে 2.5 কেজি মিটার স্কোয়ার, এটাই হচ্ছে আমার অ্যান্সার। এখন কি বলছে? এখন বলছে কত মানের টর্ক প্রয়োগ করা হয়েছে। আচ্ছা আমরা কি জানি? টর্ক আমরা রৈখিক বল এফ ইকুয়ালস টু এম এ জানি, ঠিক সেম কৌণিক বল টর্ক ইকুয়ালস টু কি জানি? এম এর জায়গায় জড়তার ভ্রামক হবে, আর এর জায়গায় হবে কৌণিক ত্বরণ। এখানে আমাকে কি বলছে? এই টাওয়ের মান বের করতে বলছে, মানে টর্কের পরিমাণ বের করতে বলছে। কত হবে? আমরা আই তো পেয়ে গেছি, আই হচ্ছে 2.5, আর কৌণিক ত্বরণ কত সেটাও বলা আছে 2 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এটা 2, তাহলে 2.5 ইন্টু 2, তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সারটা দাঁড়ায় হচ্ছে 5
একক হচ্ছে কি নিউটন মিটার, টর্কের একক নিউটন মিটার, তাহলে এটা হচ্ছে 5 নিউটন মিটার গেল। এরপরে ক্যাপিটাল জি মানে মহাকর্ষীয় ধ্রুবকের মান কত সেটা আমাদের মুখস্থ আছে, সেটা কত 6.673 × 10⁻11, একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার, কেজি ইনভার্স 2, এটা আমাদের মুখস্থ, এটা আমরা বসাই দিতে পারবো। এরপরে আমাদের বলা হয়েছে কোনো পদার্থের পয়সনের অনুপাতের বিস্তৃতি কত, এটা আমরা জানি, যারা আমাদের থিওরি ক্লাস করছেন তারা জানার কথা, সেটা হচ্ছে -1 থেকে 0.5 মধ্যে থাকে। এই পয়সনের মান হচ্ছে আপনার -1 থেকে কত 0.5 পর্যন্ত হয় আর কি। আচ্ছা যাই হোক, এটা আমরা জানি, এটা মুখস্থ করা গেল। এরপরে হচ্ছে গিয়ে এরপরে বলছে কি একটি গবেষণায় ধরে নেওয়া হলো আদর্শ গ্যাসের সমীকরণ PV = 1/3 VG²। আচ্ছা দেখি, PV = 1/3 mn VG² গেল। তো এই ভিজিটা কি, এই ভিজিটাকে আমরা সি নামে চিনি। সি মানে কি, সি মানে হচ্ছে RMS ভেলোসিটি আর কি, সি RMS মানে বেগ। সো এই ভিজিটা হচ্ছে RMS ভেলোসিটি, তাহলে PV = 1/3 mn c² আমরা যেটা জানি সেটাই। আচ্ছা গেল। তো এখানে পিভি রাশিটি দ্বারা কি নির্দেশ করে? আচ্ছা আমরা পিভির সমান কি জানি, আমরা কি জানি এখানে কি বলছে, ভরবেগ না, ভরবেগ না, ক্ষমতা তাও না, বল তাও না। আচ্ছা আমরা শক্তির একটা সূত্র জানি না, 3/2 nRT। সো এই 3/2 nRT এর জায়গায় আমি কি লিখতে পারি, পিভি লিখতে পারি না? অর্থাৎ পিভিটা আলটিমেটলি কি বোঝায়, শক্তিকে নির্দেশ করে না। দেখেন তো, শক্তির সাথে 2/3 মানে এটাকে যদি পক্ষান্তর করে দিই 2/3 গুণ করলে সেটা পিভি হয়ে যায়। অর্থাৎ পিভিটা আসলে আলটিমেটলি আমাকে কী প্রকাশ করে, শক্তি প্রকাশ করে। আমরা শক্তি E = 3/2 nRT আমরা এটা জানি। সো E = আমরা বলতে পারি 3/2 যেহেতু nRT, পিভি = nRT, তাহলে nRT জায়গায় আমি পিভি বসাই দিতে পারি। অর্থাৎ আমার এই পিভি দ্বারা এই শক্তিকে নির্দেশ করে। এটা হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, এই চ্যাপ্টারটা যারা আমার সাথে ক্লাস করছেন তারা অবশ্যই জানার কথা। এরপরে কি বলছে, ভিজি সম্পর্কে লেখা যায় ভিজি, হ্যাঁ ভিজি RMS লিখছে, মানে হচ্ছে কি RMS ভেলোসিটি আর কি। তো আমরা অর্থাৎ CRMS এর কথাই বলা হচ্ছে। তো আমরা এটাকে একটু মুছি। CRMS এর সূত্রটা আমরা জানি কিনা দেখি একটু। CRMS = কত, 3RT/m, এরকম একটা সূত্র আমরা জানি। অর্থাৎ এখান থেকে আমি কি বলতে পারি, CRMS বা ভি যেটা বলতেছে সেটা আর কি, VGRMS যেটা বলতেছে সেটা ইজ প্রপোর্শনাল টু √/T, এটা বলতে পারি। সো আমাদের অপশনের মধ্যে সেটা আছে, সেটা হচ্ছে 3, তাহলে 3 নাম্বার ঠিক আছে। আবার CRMS ইজ প্রপোর্শনাল টু 1/√/m বলতে পারি। এই যে দেখেন CRMS আর √/m, এটা বলতে পারি। কিন্তু আমার অপশনের মধ্যে এটা √/m এর সাথে সমানুপাতিক বলছে, কিন্তু আমার এটা হবে কি 1/√/m এর সাথে সমানুপাতিক, তাহলে এটা ঠিক না। তারপর আমরা কি জানি, এই 3RT এর জায়গায় যদি আমি মানটা বসাই দিই, যদি RT এর মানটা বসাই দিই, RT = কি জানি আমরা, পিভি না, তাহলে 3PV/m হবে না? তার মানে আমি এখান থেকে কি বলতে পারি, CRMS ইজ প্রপোর্শনাল টু √/P কিংবা √/V, যে কোনোটা বলতে পারি না। যেহেতু √/P বলতে পারি এবং সেইটা আমার অপশনে দেওয়া আছে, তাহলে এখানে অ্যান্সার কী হবে, 2 ও 3 গেল। আমাদের 13টা কোশ্চেন সলভ করা শেষ। এরপরে দেখি 14 নম্বর কোশ্চেন। তো 14 নম্বরে বলছে কি আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি। আচ্ছা আমরা আয়তন গুণাঙ্ককে অন্য একটা নামে চিনি, সেটাকে বলা হয় অসংনম্যতা। আয়তন গুণাঙ্ককে বলা হয় অসংনম্যতা, তাহলে সেটার বিপরীত রাশিকে কী বলা হবে, সংনম্যতা, তাহলে সেটা হচ্ছে সংনম্যতা গেল। এরপর কি বলছে, সরল দোলকের ক্ষেত্রে, সরল দোলকের জন্য L বনাম T² লেখচিত্র নিচের কোনটি? আচ্ছা সরল দোলকের ক্ষেত্রে আমরা ওই সূত্রটা দেখি, L এবং T² এর মধ্যে সম্পর্ক কি, T = আমরা কি জানি 2π√L/g, তাহলে যদি T² পাইতে চাই তাহলে বর্গ করে দিব, = 2π এর উপর বর্গ হয়ে কত হয়ে যাবে, 4π² × L থাকবে /g, তাহলে 4π², এগুলো কনস্ট্যান্ট, জি এর মানও কনস্ট্যান্ট, তাহলে এটা হইল, সরি, তাহলে এখানে এলটা হচ্ছে স্বাধীন চলক, তাহলে এটাকে আমি বলতে পারি এক্স, আর এটা হচ্ছে এলের উপর নির্ভরশীল, তাহলে এটা অধীন চলক, আর এটা হচ্ছে কি কনস্ট্যান্ট, যেহেতু এটাকে একটা মান বলতেছি ওয়াই, তাহলে এটা দেখতে কেমন হচ্ছে, y = mx, অর্থাৎ মূল বিন্দুগামী একটা সরল রেখার সমীকরণ। এখানে কোনটা আছে, এইটা
খ নাম্বারটা হচ্ছে এই যে দেখেন মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ, যেখানে এক্স অক্ষ বরাবর এল আছে, ওয়াই অক্ষ বরাবর টি স্কোয়ার আছে আর কি। গেল। এরপরে আমি 16 নম্বর কোয়েশ্চেনে যাই। 16 নম্বরে কি বলছে? বলছে কি কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংয়ের মুক্ত প্রান্তে এক্স পরিমাণ সরণ ঘটলে এর সঞ্চিত শক্তির পরিমাণ হাফ কে এক্স স্কোয়ার। এটা আমাদের সবারই মুখস্থ, এটা নিয়ে আর আমি বেশি কথা না বলি। গেল। এরপরে 17 নম্বর কোয়েশ্চেনে আমাকে কি বলা হয়েছে এটা একটু খেয়াল করেন। আমাকে ভিজি, পৃথিবীতে কোনো বস্তুর মুক্তিবেগ ভিজি বলছে। আমরা জানি মুক্তিবেগ ভিজি ইকুয়ালস টু √/2 জি আর, এটা আমাদের মুখস্থ। আবার এখানে জি এর মান যদি বসাই দিই তাহলে কী হয় 2 gm আর, এটাও হয়। তাহলে আমার 1 নাম্বারও গেল, 3 নাম্বারও গেল। আর এটা নিয়ে আমরা আমাদের থিওরি ক্লাসে ব্যাখ্যা করছি, এখানে আর বেশি করে ব্যাখ্যা করতেছি না। এখানে যদি আমরা মানটা বসাই ভিই এর এই মানটাও আসে, সেটা হচ্ছে কি 8/3, হ্যাঁ 8/3 পাই রো জি আর স্কোয়ার। এটা কিন্তু আমাদের মানটা জানা আছে, এরকম একটা সূত্র আছে। তো এটা নিয়ে আমি আর এখন কথা বলতেছি না। সো এখানে যে তিনোটাই সঠিক, হ্যাঁ সেটা যে তিনোটাই সঠিক সেটা আমরা এখান থেকে বুঝে গেলাম। তাহলে 1, 2 ও 3, কারণ এখানে আমি বিস্তারিত ব্যাখ্যা করার এখানে জায়গা নাই আর সময়ও নাই, আর অত বড় ব্যাখ্যার দরকারও নাই। যারা থিওরি ক্লাস করছেন তারা অবশ্যই জানার কথা, পারার কথা। গেল। এখন আমাকে এরপরের কোয়েশ্চেনে কি বলছে? বলছে কি সরল দোল গতিসম্পন্ন একটি কণার রো সরণ, এখানে কি লিখছি এটা আসলে, আচ্ছা সরণ দেওয়া আছে আর কি। আচ্ছা একটি কণার রো বলছে যে সরল দৈর্ঘ্য সম্পন্ন একটা কণার সরণ দেওয়া আছে, সেই সরণের মান হচ্ছে y ইকুয়ালস টু এই মানটা। গেল। এখন এর পর্যায়কাল বের করতে বলছে। এখন পর্যায়কাল কেমনে বের করবো খেয়াল করেন। এটাকে যদি আমি লিখতে চাই, খেয়াল করেন এটা মিটার দেওয়া আছে, আমরা এটাকে এটার সাথে মিলাইতে পারি না। y ইকুয়ালস টু a sin, আমরা জানি কিন্তু সরল দোল সম্পন্ন কণার ওমেগা টি প্লাস ইপক, সরল দোল সম্পন্ন কণার সরণের সমীকরণ হচ্ছে y ইকুয়ালস টু a sin ওমেগা টি প্লাস ইপক। যাই হোক এখানে আমরা বুঝতে পারছি এখানে ইপকের মান 0, অর্থাৎ এটা হচ্ছে যাই হোক যেখান থেকে হোক এটা হচ্ছে আপনার ইনিশিয়াল অবস্থা থেকে শুরু করছে, তাহলে এটা হচ্ছে 0। তাহলে এখানে এটার সাথে যদি মিলাই তাহলে ইপকের মান পাচ্ছি হচ্ছে 0, টি এর সাথে টি মিলছে, তাহলে ওমেগার মান আমি পেয়ে গেছি এখানে। হ্যাঁ এখানে ওমেগার মান পাইছি হচ্ছে 4 পাই, আর এ এর মান মানে বিস্তারের মান আমি পেয়ে গেছি। তাহলে ওমেগা ইকুয়ালস টু 4 পাই, আর আমরা কি জানি ওমেগা ইকুয়ালস টু 2 পাই বাই টি, যেখানে টিটা হচ্ছে কি পর্যায়কাল, সেই মানটা তাহলে দেওয়া আছে। তাহলে এই মানটা যদি দেওয়া থাকে আমাকে সেইটাই তো পর্যায়কালটাই তো বের করতে বলছে। তাহলে পর্যায়কালটা আমি কী করব, টিটাকে ওদিকে পক্ষান্তর করে দিলে 2 পাই ডিভাইডেড বাই কত 4 পাই থাকে, পাই পাই কাটা যায়, তাহলে এটা কত হাফ থাকে, হাফ মানে হচ্ছে 0.5 সেকেন্ড। তাহলে অ্যান্সার হচ্ছে 0.5 সেকেন্ড, এটা হচ্ছে তার পর্যায়কাল। খুবই নর্মাল, হ্যাঁ কারণ এই মানটা দেওয়া আছে 2 পাই বাই টি এর মান দেওয়া আছে 4 পাই, তাহলে এখানে আমরা টিকে পক্ষান্তর করে 4 পাইকে নিচে আনে 0.5 সেকেন্ড মানে হাফ সেকেন্ড, আমি ওর পর্যায়কাল বা ওর স্পন্দনের পর্যায় আমি পেয়ে গেছি। 18টা কোয়েশ্চেন শেষ। এখন আমরা 19 নাম্বার কোয়েশ্চেনটাতে আর কি যাই। কি বলছে? বলছে কি ওর কম্পাঙ্ক। আচ্ছা আগের কোয়েশ্চেনটাতে আমরা যা যা বের করছি এই জিনিসটা আমি একটু এখানে কপি করে নিয়ে চলে আসার চেষ্টা করি যাতে আমার রিলেট করতে সুবিধা হয়। কপি এই জায়গায় আমি পেস্ট করে দিই জিনিসটা, এখানে আমি রাখলাম, খেয়াল করেন। এখন ওর কম্পাঙ্ক বলছে। আচ্ছা আমি যদি টি জানা থাকে আমি কম্পাঙ্ক বের করতে পারবো না? কম্পাঙ্কটা কি স্যার? কম্পাঙ্ক ইকুয়ালস টু 1 বাই টি। তাহলে টি এর মান আমার জানা আছে হাফ, তাহলে 1 বাই হাফ মানে কত উল্টে যাবে, তাহলে 2 হার্জ বা 2 পার সেকেন্ড। তাহলে ওর কম্পাঙ্ক আমি পেয়ে গেছি, সেটা হচ্ছে 2 হার্জ। গেল। ওর বেগ কত? আচ্ছা আমরা কি জানি y ইকুয়ালস টু a sin ওমেগা টি প্লাস ইপক, মানে y ইকুয়ালস টু a sin ওমেগা টি। এটার বেগের রাশিমালা কেমন এটাকে একবার ডিফারেন্সিয়েট করব, অর্থাৎ দেখেন আমি সেটাকে এখানের মধ্যে দেখাচ্ছি। y ইকুয়ালস টু আমি এখানেই দেখাই, y ইকুয়ালস টু a sin ওমেগা টি। এটাকে যদি আমি বেগ করতে চাই, বেগ মানে কি সরণকে আমরা একবার সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমার কাজ শেষ। তাহলে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, খেয়াল করেন a sin ওমেগা টি। তাহলে এটা তো কনস্ট্যান্ট, এ বাইরে চলে আসবে। সাইন ওমেগা টিকে যদি করি হয়ে যাবে কত কস ওমেগা টি, আবার ওমেগা টিকে যদি করি তাহলে থাকবে কি ওমেগা। তার মানে a
বেগটা কত হবে? বেগটা হবে ওমেগা এ কস ওমেগা টি। তাহলে এখন ওর ওমেগার মান আমার জানা আছে, ওমেগার মান কত স্যার? 4 পাই। তাহলে 4 পাই, এ এর মান জানা আছে 0.5, তার মানে হাফ। আবার কস ওমেগার মান জানা আছে, ওমেগার মান 4 পাই আর টি বসে দিলাম। তাহলে 4 আর 2 কাটাকাটি গিয়ে কী থাকে? টুয়াইস পাই কস 4 পাই টি। তাহলে ওর বেগ কত হবে? টুয়াইস পাই কস 4 পাই টি। এখন দেখি এখানে টুয়াইস পাই কস 4 পাই টি এম এস ইনভার্স 1, ঠিক আছে, এটাও ঠিক। তাহলে ত্বরণ কি? ত্বরণ হচ্ছে আমি ওকে এই জিনিসটাকে আবার সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তাহলে ভিকে আমি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে দেখেন ওমেগা এ তো কনস্ট্যান্ট চলে আসবে, এবার কসকে করলে হচ্ছে মাইনাস আসে, মাইনাস কত? মাইনাস সাইন ওমেগা টি। আবার ওমেগাকে করলে কি হয়? আরও একটা ওমেগা আসে ইন্টু ওমেগা, তার মানে দাঁড়াই হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এ ওমেগা, আর এই ওমেগা গুণ হয়ে গেলে মাইনাস ওমেগা স্কোয়ার এ, হ্যাঁ, মাইনাসটা সামনে চলে আসছে সাইন ওমেগা টি। তার মানে আমার আলটিমেটলি কী দাঁড়ায়? মাইনাস ওমেগা স্কোয়ার মানে কত? এখানে ওমেগার মান কত পাইছি আমি? ওমেগার মান পাইছি হচ্ছে 4 পাই, তার মানে মাইনাস 4 পাই স্কোয়ার এর মান হচ্ছে হাফ, আর সাইন ওমেগা টি এর মান হচ্ছে 4 পাই টি। তাহলে এখানে হয় কত? মাইনাস 4 চারা 16, 16কে 2 দিয়ে ভাগ করলে 8 হয়, মাইনাস 8 পাই স্কোয়ার সাইন ওমেগা টি 4 পাই টি। আচ্ছা, মাইনাস 8 পাই স্কোয়ার সাইন 4 পাই টি, এটা হয় হচ্ছে তার ত্বরণ। কিন্তু এখানে কী দিছে? 4 পাই স্কোয়ার সাইন, তার মানে এটা হয় না, এটা হওয়ার কথা ছিল কত? মাইনাস 8 পাই স্কোয়ার সাইন 4 পাই টি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা হয় না, তাহলে এখানে অ্যান্সার হবে কত? 1 ও 2 গেল। আচ্ছা, বলছে কি নিচের কোন ভেক্টরের পাদবিন্দু ও শীর্ষবিন্দু একই? হ্যাঁ, অর্থাৎ পাদবিন্দু আর শীর্ষবিন্দু একই, সেটা হচ্ছে কি? ওই যে জিরো ভেক্টর, নাল ভেক্টর, যেটা শুরুও নাই শেষও নাই, অর্থাৎ যেখানে আছে সেখানেই, যেখানেই শুরু সেখানেই শেষ। মেন কথা হচ্ছে শুরু শেষ বলতে যেখানেই শুরু সেখানেই শেষ, অর্থাৎ সেটা হচ্ছে কি? নাল ভেক্টর। আচ্ছা গেল। আচ্ছা, এখানে কি লেখা আছে এবার? বলছে কি কোনো স্থানের সম্পৃক্ত বাষ্পচাপ ক্যাপিটাল এফ, অসম্পৃক্ত বাষ্পচাপ স্মল এফ। আপেক্ষিক আর্দ্রতা কত? আমরা জানি আপেক্ষিক আর্দ্রতা রিলেটিভ হিউমিডিটি ইজ ইকুয়ালস টু পার্সেন্টেজ, 100তেও করতে পারি অথবা আমরা অনুপাতটা লিখে দিতে পারি। এটা হচ্ছে অসম্পৃক্ত বাষ্পচাপ, মানে ওই বাতাসে যতটুকু কি আছে বাষ্পচাপ আছে ডিভাইডেড বাই সর্বোচ্চ কতটুকু হইতে পারে, মানে কি সম্পৃক্ত বাষ্পচাপ। তাহলে আমি সম্পৃক্ত বাষ্পচাপের মান বসাই দিই, সেটার মান হচ্ছে এফ, আর অসম্পৃক্ত বাষ্পচাপ কত? F/3। তাহলে এফ আর এফ কাটাকাটি চলে যায়, আলটিমেটলি 1/3 থাকে, তার সাথে 100 গুণ করে আমরা পার্সেন্টেজে নিতে পারি, কিন্তু এখানে পার্সেন্টেজে যেহেতু নেয় না, এখানে অ্যান্সার দেওয়া আছে হচ্ছে 1/3, অ্যান্সার হবে হচ্ছে গিয়ে এই 1/3। আচ্ছা গেল। এরপরে 22 নাম্বার কোয়েশ্চেনটা একটু দেখি। এখানে কি বলছে? বলছে একটি দোলক ঘড়িকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হলো। আচ্ছা, পাহাড়ের চূড়ায় যদি নিয়ে যায়, আমরা জানি আমরা দোলক ঘড়ির দোলনকাল নিয়ে কথা বলতেছি। দোলক ঘড়ির দোলনকাল ইজ ইকুয়ালস টু টুয়াইস পাই রুট ওভার L/G, অর্থাৎ টি। এখানে ওর তো আমি উপরে নিয়ে গেছি, নিচে নিয়ে গেছি, যাই হোক না কেন আমি ওর কী করতেছি না? কার্যকরী দৈর্ঘ্যকে চেঞ্জ করতেছি না, তাহলে এইগুলো হচ্ছে সব কনস্ট্যান্ট। তাহলে এখানে অনলি চেঞ্জ হচ্ছে কে? টিটা হচ্ছে 1/রুট ওভার G এর সমানুপাতিক। তাহলে দেখেন যদি আমি পাহাড়ের চূড়ায় নিয়ে যাই, পাহাড়ের উপরে নিয়ে গেলে ওর কিন্তু আমরা জানি ভূপৃষ্ঠ হতে উপরে গেলেও জি এর মান কমতে থাকে, নিচে গেলেও জি এর মান কমতে থাকে, অর্থাৎ পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে ওর জি এর মান কী হচ্ছে? জি এর মান কমতেছে, জি এর মানটা কমতেছে। তাহলে জি এর মান কমলে আলটিমেটলি এটা যেহেতু এটার ব্যস্তানুপাতিক, তাহলে এটার মান কী হয়ে যাবে? বেড়ে যাবে, টি এর মান বেড়ে যাবে, অর্থাৎ পর্যায়কাল বেড়ে যাবে, তাহলে দোলনকাল বাড়বে। আর দোলনকাল বাড়লে কি হয় যে ধীরে চলে নাকি ফাস্ট চলে? অবশ্যই ধীরে চলে। তাহলে এখানে যেহেতু দ্রুত চলবে বলছে, এটা হবে না। তাহলে যেহেতু দোলনকাল বাড়বে, অর্থাৎ একদিনে সে যতগুলা কি করবে পূর্ণ দোলন দেওয়ার কথা তার চেয়ে কম পূর্ণ দোলন দিবে, অর্থাৎ সে কী করতেছে? কিছু পরিমাণ সময় ওয়েস্ট করে ফেলতেছে, মানে সময় হারাবে, যার কারণে এটাকে বলবো হচ্ছে সময় হারাচ্ছে। তাহলে 1 ও 3। আচ্ছা গেল। এরপরে 23 নাম্বার কোয়েশ্চেনে কি বলছে? বলছে কি চাঁদের ভর এত, ব্যাসার্ধ এত, চাঁদের পৃষ্ঠে G/G কত হবে? আচ্ছা, আমরা কি জানি স্মল g ইজ ইকুয়ালস টু কত? Gm/r স্কোয়ার। তাহলে এই স্মল g বাই ক্যাপিটাল G ইজ ইকুয়ালস টু কী হবে? ক্যাপিটাল M
বাই আর স্কোয়ার। এখন চাঁদের মধ্যে ভর এম বলছে, ঠিক আছে, এম, আর ব্যাসার্ধ বলছে আর, ঠিক আছে, তাহলে অ্যান্সার কী হবে এখানে? গ হবে এম বাই আর স্কোয়ার। আচ্ছা, এরপরের কোয়েশ্চেন কী বলছে কি পার্কিং কক্ষপথে আবর্তনরত কৃত্রিম উপগ্রহের আবর্তন। আচ্ছা, পার্কিং কক্ষপথ মানে হচ্ছে ভূস্থির উপগ্রহসমূহ যেগুলো খুব কাছাকাছি কি হয় পৃথিবীকে ঘিরে মানে কোনো গ্রহকে ঘিরে পরিভ্রমণ করতে থাকে। আর ভূস্থির উপগ্রহের আবর্তনকাল আমরা জানি সেটা হচ্ছে কত? 24 ঘন্টা। তো এটা আমার ম্যাথ করার দরকার নাই, এটা 24 ঘন্টা, 24 আওয়ার্স। আচ্ছা, একটি গাড়ি নিরাপথে বাঁক নেওয়ার শর্ত কি? আমরা কি জানি? আমরা একটা শর্ত জানি, এটা হচ্ছে ব্যাংকিং কোণ যদি থিটা হয় তাহলে tan θ = ওর নিরাপথের বেগ হচ্ছে ভি স্কোয়ার ডিভাইড বাই আর জি। তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি? ভি আপাতত ভি স্কোয়ার বলি আর জি tan θ। এখন ভি এর মান যদি বলি তাহলে কী হইতে হবে? আর জি tan θ এর বর্গমূল মানে হচ্ছে হাফ এর সমান হচ্ছে ওর কি? সর্বোচ্চ বেগ। এটা হচ্ছে ওর সর্বোচ্চ বেগ, এই বেগটা হচ্ছে ওর কি বেগ? সর্বোচ্চ বেগ, যে বেগে সে নিরাপদে ওই বাঁকটা কী করতে পারবে? পার হতে পারবে। তাইলে আমার ওর নিরাপদে পার হইতে হইলে এই বেগের চেয়ে কম যাইতে হবে না, কম বেগে যাইতে হবে না। তার মানে এই সমানটার জায়গায় কী হইতে হবে? লেস দেন ইকুয়াল হইতে হবে না, মানে সর্বোচ্চই এত হইতে হবে, এর চেয়ে বেশি হওয়া যাবে না। এর চেয়ে বেশি হলে কিন্তু অ্যাক্সিডেন্ট হবে, মানে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স অনেক বেশি। আর এটা সমান হলে মোটামুটি নিরাপদ বলা যেতে পারে, এর চেয়ে কম হলে একদম ইজিলি নিরাপদ বলা যেতে পারে। তাহলে এখানে অ্যান্সার হবে কি? 25-এর ক। তো আমরা এইটুক পর্যন্ত আমাদের সিকিউর কোয়েশ্চেন সলভ করলাম চট্টগ্রাম বোর্ড 2024 সালের। ইনশাল্লাহ আমরা যত দ্রুত সম্ভব দেখি আমাদের সিকিউ কোয়েশ্চেনের সলভও আমরা ভিডিও আকারে আপলোড করব। আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে, সামনের পরীক্ষাগুলোও ইনশাল্লাহ ভালো হবে। তো আজকের ভিডিওটা এইটুকুই। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।